হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এবং আমরা যে ব্যাচটা চালাচ্ছি বা চেষ্টা করছি এখন অবধি, মাধ্যমিক এক্সপ্রেস 2026 ব্যাচ। এই ব্যাচে আমি তোমাদের ম্যাথ করাচ্ছি, মানে ম্যাথ করানোর চেষ্টা করছি। সেই সিলসিলায়, সেই উদ্দেশ্যে আজ আরও একবার তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো এবং পড়াশোনাটা সুন্দরভাবে করে চলেছো। তো আমরা এখন সম্পাদ্যটা করছি। আমরা এর আগের লেকচারটায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত দেখেছি। আজকে আমরা যে সম্পাদ্যের যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। বৃত্তের স্পর্শক অঙ্কন। আমরা আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 17। চ্যাপ্টার নাম্বার 17। তো এটা সম্পাদ্য। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আছে তোমাদের, কিন্তু আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সম্পাদ্য দেখবো বৃত্তের স্পর্শক অঙ্কন। স্পর্শক কাকে বলে? প্রথমে কনসেপ্ট আছে যে স্পর্শক কাকে বলে। তো ধরো এটা একটা বৃত্ত, ধরো ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত। এবার এই কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে পরিধি। এই পরিধির উপর যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, ধরো আমি কোথায় নেবো, ধরো এখানেই নিচ্ছি, ধরো এই এখানে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুতে স্পর্শগামী কোণে যদি সরল রেখা, জাস্ট স্পর্শগামী যদি কোনো সরল রেখা বা রেখাংশ অঙ্কন করা যায়, দেখো কি এঁকে ফেলাইছে। ধরো এরকমই, ধরো অনেকটা, মানে আমার কাছে স্কেল পেন্সিল কম্পাস কিছু এই মুহূর্তে নেই। তো এই যে বিন্দুকে, যে বিন্দুকে স্পর্শ করে গেল যে একটা সরল রেখা, ধরো এ বি একটা সরল রেখা নয়, সরল রেখা নয়, এটা হচ্ছে রেখা অংশ। এই যে এ বি যদি পি বিন্দুতে, বৃত্তকে এ বি রেখাংশ পি বিন্দুতে যদি স্পর্শ করে, তাহলে এই ও কেন্দ্রগামী বৃত্তের, ও কেন্দ্রগামী মানে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি হচ্ছে তার স্পর্শক। এ বি হচ্ছে এই ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক। এবার আমরা যখন উপপাদ্য পড়বো তখন আমরা প্রমাণ করবো এসব, যে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক তার যে ব্যাসার্ধ, ওই বৃত্তের যে ব্যাসার্ধ, ওই বৃত্তের যে ব্যাসার্ধ তার উপর লম্ব। এটা আমরা উপপাদ্যতে পড়বো এবং প্রমাণও করবো হয়তো, যদি প্রমাণে থাকে। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90°, তাহলে এই যে এখানে আসে ওপি লম্ব এবি। তাহলে আমরা প্রথম কনক্লুশনে এটা আসলাম যে বৃত্তের বৃত্তের পরিধির উপর যে যে কোনো বিন্দুতে অঙ্কিত অঙ্কিত স্পর্শক, বৃত্তের উপর, বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বৃত্তের ব্যাসার্ধের উপর লম্ব। ওই বৃত্তের ওই ব্যাসার্ধ মানে এই যে ওপি, এই ব্যাসার্ধের উপর এবি লম্ব। এটা একটা কনক্লুশন, মানে কি বলে এটাকে, কনক্লুশনের বাংলা বলে গেছে, যাই হোক। মানে এটা হচ্ছে প্রমাণিত যে পরিধির উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের উপর লম্ব। এবার এটা আমি পি বিন্দু এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। পরিধির উপর যে কোনো জায়গা থেকে যদি নিই তাহলে সেটা আমার লম্ব হবে। ধরো এটা, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাহলে এটা যদি আমার কিউ বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, এর উপর লম্ব অঙ্কন করতে হবে। এর উপর যদি লম্ব অঙ্কন করি, আমরা লম্ব অঙ্কনের পদ্ধতি নিশ্চয়ই আশা করি তোমরা জানো। ধরো এই কোনো বাহুর উপর যদি কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে যদি লম্ব অঙ্কন করতে হয়, তাহলে আমাকে কি করতে হয়, কম্পাসে
কম্পাসে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এর উপর একটা বৃত্তচাপ আঁকতে হয়, এর উপর একটা বৃত্তচাপ আঁকতে হয়। ধরো এই হচ্ছে তার বৃত্তচাপ আঁকলাম আমি, এই হচ্ছে বৃত্তচাপ। এবার যে ব্যাসার্ধ নিয়েছিলাম সেই ব্যাসার্ধ নিয়ে একবার এইখানে দাগ দিতে হয় আর একবার এইখানে দাগ দিতে হয়। এই যে এইখানে একটা চাপ আঁকতে হয়, এইখানে একটা চাপ আঁকতে হয়। তারপর এখান থেকে সেম ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা, এইখানে একটা, এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে একটা চাপ আঁকতে হয়। তারপরে এটাকে যোগ করে দিতে হয়। যদি আমার সরে গেছে, মানে হাত দিয়ে আঁকা তো বুঝতে পারছো আশা করি। তো এই যে ধরো যদি এটা হয় এ বি, এ বি বাহুর উপর পি বিন্দুতে পি কিউ লম্ব, এইভাবে লম্ব অঙ্কন করতে হয়। তো আমাকে যদি বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে দেয়, ফার্স্ট কনক্লুশনে যাচ্ছি, কিন্তু এবার আমরা ধীরে ধীরে চ্যাপ্টারের ডিটেলসে যাচ্ছি, ডেপথে যাচ্ছি। যে আমরা এই যে পড়ছি না বৃত্তের স্পর্শক অঙ্কন, তা আমাদের যদি বলে দেয় যে বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, তাহলে আমরা কি করব, ওই পরিধির মানে যে বিন্দু দেবে সেই বিন্দু থেকে প্রথমে তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে আমরা যুক্ত করব। যুক্ত করার পরে ওই বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব, সেটা এইভাবে আঁকতে হবে। ধরো এখানে আসলো, সাপোজ ধরে নাও না, হাত দিয়ে আঁকছি তো, ধরো এইভাবে গেল, তাহলে এটাও কিন্তু তোমার 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে মানে দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক তার ব্যাসার্ধের উপর লম্ব। আরো একটা জিনিস শিখলাম, যদি আমাদের পরিধির উপর কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে বলে, যে কোনো বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু পি তার উপর স্পর্শক অঙ্কন করো, তাহলে আমরা সেই বিন্দু থেকে, ধরো এটা পি বিন্দু, তাহলে পি বিন্দু ও পি যুক্ত করেছি, মানে তোমার ওই পরিধির উপর যে বিন্দু সেই বিন্দুর সাথে আমরা কেন্দ্রকে যুক্ত করেছি। যুক্ত করার পর ওই পি বিন্দুতে ও পির উপর মানে ওই ব্যাসার্ধের উপর একটা লম্ব এঁকে দিয়েছি। তাহলে এটা যদি আমার হয় এক্স ওয়াই, তাহলে পি বিন্দুতে এক্স ওয়াই হবে, এক্স ওয়াই হবে তোমার ও কেন্দ্রগামী বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক। ওকে, ফার্স্ট কনসেপ্ট হলো আমাদের এটা। এবার তারপরে দেখো, এবার ধরো বৃত্তের কি বলে ওটাকে, বৃত্তের পরিধির উপর কোনো বিন্দু দিল না, আমাকে বলে দিল যে বৃত্তের কেন্দ্র থেকে এক্স সেন্টিমিটার দূরে। ধরো সেটা কি করে করতে হবে দেখো, বৃত্ত বাদে তো অনেক কিছু হলো। আরে ইয়ার, মানলো, মানলো আমার হাত ব্যাকা, আর কি করবো, তারপরও চলো লাস্ট অ্যান্ড ফাইনাল ট্রাই করে দেখি। তাও খানিকটা হয়েছে, পুরোটা না হলো খানিকটা হয়েছে। ধরো এটা একটা অকেন্দ্রীয় একটা বৃত্ত, যার ব্যাসার্ধ ধরো ব্যাসার্ধ যাই হোক এক্স ওয়াই জেড যা হলো, আমাকে বলে দিল ও কেন্দ্রীয় বৃত্ত থেকে এক্স সেন্টিমিটার দূরত্বে, ধরো এই ও কেন্দ্রীয় বৃত্ত থেকে এক্স সেন্টিমিটার দূরত্ব ধরলাম আমি এখানে, কেন্দ্র থেকে এক্স সেন্টিমিটার দূরত্বে কোনো বিন্দু পি, কোনো বিন্দু পি, ওই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করো। এখানে দুটো দেয়, যে কখনো বলে যে একটি স্পর্শক অঙ্কন করো, কখনো বলে দুটি স্পর্শক অঙ্কন করো। তো আমরা দুটোই দেখে নেবো একটা থেকে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে এক্স সেন্টিমিটার ও কেন্দ্র থেকে পি বিন্দুর যা দূরত্ব দিয়ে দেবে সেই দূরত্ব মেপে নেওয়া, মেপে ও পিটাকে যুক্ত করে দেওয়া, ওপিটাকে যুক্ত করে দেওয়া। ঠিক, ওপি যুক্ত করলাম। এবার তারপরে কি করতে হবে দেখো, স্পর্শক অঙ্কন করতে গেলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ওপি, ওপি একটা বাহু হলো, বাহুর সমদ্বিখণ্ড কিভাবে আঁকতে হয় আমি তোমাদের আগের দিন মানে লাস্ট ক্লাস আমরা যেটা বৃত্তের পরিবৃত্ত অন্তর্বৃত্ত করেছি সেখানে দেখিয়েছিলাম বাহুর সমদ্বিখণ্ড কিভাবে করতে হয়। তাও আরো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো এই এ বি যদি একটা বাহু হয়, এই বাহুর অর্ধ সমদ্বিখণ্ডক যদি আমাকে আঁকতে হয়, বা লম্ব সমদ্বিখণ্ডক যাই বলি আমি,
লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই এ বিন্দু থেকে এ বি এর অর্ধেক বা তার বেশি, এ বি এর অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে এর উভয় পাশে দুটো বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সরি, তো যা বলছিলাম যে এই যে অর্ধেক এর সমান বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে একবার এ বিন্দুকে একবার বি বিন্দুকে কেন্দ্র করে আমাদের দুখানা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ আঁকার পরে এদেরকে যুক্ত করে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার বেঁকে গেছে, এটা লম্ব সমদ্বিখণ্ড কি হবে, মানে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। যেহেতু আমি হাতে এঁকেছি, আমার হাত এমনি বেঁকা, তো তাহলে এই যে যেটা পেলাম এটা হচ্ছে, ধরো এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স ওয়াই হবে তোমার এ বি সরল রেখা অংশের বা এ বি রেখা অংশের অর্ধ সমদ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক। তা এখানেও আমাদের এই ওপি বাহুর তোমার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো ধরো এখানে আসবে, ধরো ধরে নাও, কারণ আমি এখানে আঁকতে পাচ্ছি না এখন, ধরো এটা হচ্ছে আমার লম্ব, আর এটা ধরো লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, ধরে নাও। হ্যাঁ, তো এবার ওপির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যা ওপি রেখাকে ধরো এ বিন্দুতে ছেদ করলো, কোন বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করলো। এবার আমাদের কি করতে হবে, এ বিন্দুকে কেন্দ্র করে যদি, এবার আসছে কনসেপ্ট, যদি একটি স্পর্শক অঙ্কন করতে পারে, যদি স্পর্শক একটি অঙ্কন করতে পারে, একটি অঙ্কন করতে হয়, তাহলে আমাদের আঁকতে হবে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত। আর যদি স্পর্শক দুটি অঙ্কন করতে হয়, দুটি অঙ্কন করতে হয়, যদি স্পর্শক দুটি অঙ্কন করতে হয় সেক্ষেত্রে আমাদের পূর্ণবৃত্ত অঙ্কন করতে হবে, তখন পূর্ণ বৃত্ত। এই যে কি কথা বলছি এখানে, যে যদি স্পর্শকে একটা অঙ্কন করতে হয় তাহলে অর্ধবৃত্ত, আর যদি মানে পুরোটা আঁকতে হয় তাহলে পূর্ণবৃত্ত আঁকতে হবে। সেই বৃত্তটাকে আঁকে নিয়ে আঁকতে হবে। এই যে লম্ব সমদ্বিখণ্ডক যেটা আমি এঁকেছি, লম্ব সমদ্বিখণ্ডক আমাদের এই কেন্দ্র থেকে পি বিন্দুর যে রেখাংশ, সেই রেখাংশকে যে বিন্দুতে ছেদ করেছে, কোন বিন্দুতে ছেদ করেছে, আমার এখানে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই এ বিন্দুতে ছেদ করলে এই ও এ বা এ ও বা এ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি স্পর্শক অঙ্কন করতে হয় তাহলে আঁকতে হবে আমাদের অর্ধবৃত্ত। ধরো অর্ধবৃত্তটা অঙ্কন করলে এরকম আসে, ধরে নাও। হ্যাঁ, যদিও অর্ধবৃত্ত হয়নি, তারপরে একটু ধরে নাও, কি আর করা যাবে। অর্ধবৃত্ত যদি একটা স্পর্শক অঙ্কন করতে পারলে তাহলে আমি অর্ধবৃত্ত আঁকবো। সেই অর্ধবৃত্তটা বৃত্তের পরিধিকে ধরো এই এক্স বিন্দুতে ছেদ করেছে, কোন বিন্দুতে, এক্স বিন্দুতে ছেদ করেছে। এবার এই পি থেকে এক্স এটাকে যোগ করে বর্ধিত যদি করে দিতে পারি, আমি এটাকে যোগ করে এই যে পি এক্সটাকে যোগ করে যদি বর্ধিত করে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে এই যে পি এক্স এখানে ধরো কি ধরবো, পি কিউ ধরি, ধরো কিউ। তাহলে এই পি কিউ হলো এক্স বিন্দুতে ও কেন্দ্রগামী বৃত্তের উপর একটি স্পর্শক। এবার সেটা স্পর্শক কি করে বোঝাবো, এই ও থেকে তুমি এর উপরে লম্ব টেনে দিলে, ও থেকে এর উপরে লম্ব টেনে দিলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমার যদি একটা স্পর্শক অঙ্কন করতে পারে তাহলে আমি অর্ধবৃত্ত অঙ্কন করলাম, অর্ধবৃত্ত অঙ্কন করার পরে এই পি কিউটাকে যুক্ত করে দিলাম, সরি পি এক্সটাকে যুক্ত করে কিউ অব্দি বর্ধিত করলাম, তাহলে আমার
PQ হলো ও কেন্দ্রীয় বৃত্তের এক্স বিন্দুতে একটি স্পর্শক। ওকে, এবার যদি একটার বদলে আমাকে যদি দুটো স্পর্শক অঙ্কন করতে বলে তখন আমাদের কি করতে হবে, এই অর্ধবৃত্তটাকে পূর্ণবৃত্তে পরিণত করতে হবে। ধরো পূর্ণবৃত্ত এরকম হলো, ধরে নাও, কি আর করবা, এরকম হলো, ধরো এটাকে এই পূর্ণবৃত্ত অঙ্কন করার ফলে, পূর্ণবৃত্ত কোথার থেকে অঙ্কন করেছি, এই যে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি এই বাহুটার, এই যে ওপি বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক আমি এঁকেছি, ওপি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যেটা এ বিন্দুতে ছেদ করেছে, এই এ বিন্দুকে কেন্দ্র করে ও এ, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যখন আমি পূর্ণবৃত্ত অঙ্কন করেছি, পূর্ণবৃত্ত এই পরিধিকে, বৃত্তের পরিধিকে এই পাশে এক্স এ আর এই পাশে ধরো ওয়াই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবার পি ওয়াই যদি যুক্ত করে বর্ধিত করে দিই তাহলে আমার সেকেন্ড স্পর্শকটা আমি পেয়ে যাব, দ্বিতীয় স্পর্শকটা আমি পেয়ে যাব। আর কি করা যাবে, ব্যাকাতারা হয়ে গেল, তাহলে এটা পি কিউ, এটা পি আর। তাহলে আমার এই বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কন করতে বলে তাহলে আমাকে এইভাবে অঙ্কন করতে হবে। কি করতে হবে, প্রথম ধাপ, আমি এখানে ধাপগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে যে বিন্দুতে আঁকতে বলবে, বৃত্তের কেন্দ্র থেকে ওই নির্দিষ্ট বিন্দু পর্যন্ত সরল রেখা বা রেখাংশ অঙ্কন, তারপর ওই তোমার কি বলে, কেন্দ্র সহ ওই বিন্দুর যে সরল রেখা, ওই রেখা অংশের লম্ব, রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন, তারপরে যদি এর 3 নাম্বার স্টেপ হবে এটা, যদি আমাকে একটি স্পর্শক দিয়ে দেয়, মানে একটি স্পর্শক অঙ্কন করতে হয়, তখন আমি যে লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দু, সেই বিন্দু থেকে তোমার একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, আর যদি দুটো বলে তাহলে পূর্ণবৃত্ত অঙ্কন করব। 3 নম্বর স্টেপ হলো। 4 নম্বর স্টেপ হচ্ছে তোমার কি বলে, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের পরিধির ছেদ বিন্দুকে যুক্ত করে বর্ধিত করতে হবে, তাহলেই আমার স্পর্শক পেয়ে যাবো। যদি একটা স্পর্শক বলে তাহলে একটাকে যুক্ত করে বর্ধিত করলে হয়ে যাবে, যদি দুটো স্পর্শক বলে তাহলে আমার দুটোকে যুক্ত করেই বর্ধিত করতে হবে। তাহলে আমরা এখন অবধি দুটো জিনিস দেখলাম, এক হচ্ছে বৃত্তের পরিধির উপর যদি কোনো বিন্দু থাকে, সেই বিন্দুতে যদি আমাদের স্পর্শক অঙ্কন করতে হয়, সেক্ষেত্রে আমরা ওই বিন্দুতে ব্যাসার্ধের উপর যদি লম্ব অঙ্কন করে দিই তাহলে আমার সেটা একটা স্পর্শক হয়ে যাবে। আর যদি বহিস্থ বিন্দু থেকে আমাদের স্পর্শক অঙ্কন করতে হয়, সেটা হচ্ছে এইসব ইংরেজি, এইসব তথ্য আমাদের মাথায় রাখতে হবে, এইসব কাজ আমাদের করতে হবে।
এ হচ্ছে তোমার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। ঠিক হ্যাঁ, এই মোটামুটি বৃত্তের স্পর্শক অঙ্কনের মেইন কনসেপ্ট এটাই আছে। আমি তোমাদের চ্যাপ্টারের যা অঙ্ক রয়েছে, মানে চ্যাপ্টারের যে অনুশীলনগুলো রয়েছে, সেখান থেকে আমি একটা দুটো তোমাদের, মানে আমি আঁকলে এরকমই ব্যাকাতাড়াই হবে, তারপরেও আমি তোমাদের একটু দেখিয়ে দেওয়ার প্রচেষ্টা করছি। তো দেখো, 17 এক দাগ বলছে কি, যে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। এই 1 নম্বর যেটা বলছে সেটা আমাদের একদম প্রথম যেটা আমরা করেছিলাম, যে এই একটা বৃত্ত, এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে আমার স্পর্শক অঙ্কন করতে হবে। সেটা কিভাবে করব, আমি তোমাদের আগেও বলেছি যে এই বিন্দু থেকে লম্ব টেনে দিলে, মানে লম্ব এঁকে দিলে, ওই বিন্দুতে লম্ব এঁকে দিলে আমার স্পর্শকটা অঙ্কন করা হয়ে যাবে। যেহেতু তোমাদের অঙ্কন প্রণালী ব্যাখ্যা করতে বলছে না, তাহলে অঙ্কন প্রণালী নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। ওকে, আচ্ছা, আমি তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কিভাবে সলভ করবে। যেমন ধরো 4 দাগ, 4 দাগে বলছে যে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে আমাকে প্রথমে নিতে হবে একটা বাহু নিতে হবে, সেটা এই 2.8 সেমি, ধরো এটা আমি নিলাম, এটা এ সমান 2.8 সেমি, আর বি সমান হচ্ছে তোমার কত, 7.5 সেমি। 7.5, 2 × 2 = 5, ধরো ধরো এই অবধি আসলো, এটা হচ্ছে 7.5 সেমি। তাহলে এই 2.8 সেমি ব্যাসার্ধ নিয়ে আমাকে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই ধরো বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্ত অঙ্কন করলাম ও কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এ মিন এই 2.8 সেমি। এবার বলছে এই কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার, ধরো এখান থেকে 7.5 সেন্টিমিটার ধরো আমার এখানে আসলো, এই ধরো পি বিন্দু, এই ওপি দূরত্ব কত, ওপি সমান 7.5 সেন্টিমিটার। তোমরা যদি এইখানেও লিখতে চাও, এ বি না লিখে এইখানে ওপি লিখতে চাও, দের চলছো রাইট, ভুল নেই। ওকে, কিন্তু ওই এইটা লেখার থেকে এইখানে ধরো এই যে এই বি লিখেছি, তো এই নিচে বি লিখে দিলে বেটার হয়, হচ্ছে বি। বা তাও যদি না লিখতে চাও, এখানে 7.5 সেমি লিখে দিলেও হবে। ওকে, এবার এই যে 7.5 সেমি নিলাম, তারপরে প্রসেস সেম, প্রথমে এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো, তারপরে এখান থেকে যেহেতু দুটো বৃত্ত অঙ্কন করতে বলেছে, এখান থেকে স্পর্শক মানে পূর্ণবৃত্ত অঙ্কন করো। এরকম পূর্ণবৃত্ত এরকম নয়, তোমরা ঠিকঠাকই আঁকবে আশা করি, আমার মতো তো আর ব্যাকা হাত নয় তোমাদের। তো এখান থেকে এই বৃত্ত অঙ্কন করতে হবে, বৃত্ত ও কেন্দ্র দিয়ে যাবে এবং পি বিন্দু, ও এবং পি উভয় বিন্দু দিয়ে যাবে। আরে ইয়ার, ধরো এই আর কি বৃত্ত হলো, বৃত্ত হওয়ার পরে এই পি বিন্দু থেকে তুমি যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দু অবধি টেনে দিলে, এখান থেকে এই যে আমি দুটো স্পর্শক অঙ্কন করে দিলাম। এইটুকু করে আসতে হবে ঠিকঠাক পয়েন্ট করে, এ পি বি সি ডি যা হোক লিখে দিলে, ধরো এখানে এস লিখলে, এইখানে এম লিখলে, এখানে এম লিখলে, এইখানে এন লিখলে, ক্যাপিটালে লিখলে বেটার হয়, বুঝতে সুবিধা হবে। এটা এন, এটা এম,
আর এটা পি। তাহলে পিএম এবং পিএন হলো দুটি স্পর্শক। ওকে, আশা করি সমস্যা হবে না, তোমরা করে নেবে এটুকু। আমি এই তোমাদের বইতে আরো এক ধরনের কোশ্চেন আসে, এটা যদিও না আসার সম্ভাবনা বেশি, তারপরেও আমি তোমাদের বলে দিচ্ছি যে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করো। 8 দাগ এটা, হ্যাঁ 8 দাগ বলছে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করো। তাহলে প্রথমে আমার 5 সেমি নিতে হবে, ধরো এটা 5 সেন্টিমিটার। 5 সেমি নিলাম, এর একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। ধরো এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, অঙ্কন করলাম আমি এবিসি, এ বি সি। এবার বলছে এবিসি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। পরিবৃত্ত আমরা কি করেছিলাম? পরিবৃত্তর ক্ষেত্রে আমরা বাহুকে সমদ্বিখণ্ডক করেছিলাম। ধরো এই এই এসি বাহু সমদ্বিখণ্ডক ধরো এটা, আর বিসি বাহু সমদ্বিখণ্ডক ধরো এটা। কিভাবে আঁকতে হয় আমি তোমাদের আজকেও দেখিয়েছি, আগের দিনও দেখিয়েছিলাম। এবার এখান থেকে এই যে এসি বা এ মানে ও ও ওসি বা ও এ, যার ব্যাসার্ধ নিয়ে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে, যে কোনো একজনের ব্যাসার্ধ নিলেই হবে। এই ধরো পরিবৃত্তটা আমার, পরিবৃত্তটা ধরো এরকম হলো। ধরে নাও পরিবৃত্ত তো হয়নি, মনে হচ্ছে ওই বেদানার মতো হয়ে গেছে, এখানে বেঁকা ওখানে তেড়া, যাই হোক। তো এবার পরিবৃত্ত অঙ্কন করার পরে বলছে যে পরিবৃত্তের এ বি ও সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। এই যে এ বি এবং সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। কিভাবে স্পর্শক আঁকবে? প্রথমে তোমরা ও এ যোগ করবে, তারপরে ও বি যোগ করবে, আর ও সি তো সমান ব্যাসার্ধ নিয়েছি। এবার ও সির উপর, ও সি ব্যাসার্ধের উপর সি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করে দেবে। লম্ব অঙ্কন করলে এটা হলো। তাহলে এই যে সিপি, সিপি হবে ও কেন্দ্রীয় বৃত্তের, সিপি হবে একটা তোমার স্পর্শক। অনুরূপ ভাবে বি বিন্দুতে একটা আঁকতে হবে, বি বিন্দুতে একটা আঁকতে হবে এবং এ বিন্দুতেও একটা আঁকতে হবে। এইসব হচ্ছে যখন কোনো টাফ কোশ্চেন আসবে তখন এরকম কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আদারওয়াইজ তোমাদের সিম্পল বহিস্থ কোনো বিন্দু থেকেই স্পর্শক অঙ্কন করতে দেবে। ঠিক আছে, তো এই অবধি ইতিটা নিয়ে নাকি আজকের ক্লাস এখানে ইতিটা নিই। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আসলে আমাদের এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য, মানে বৃত্তের স্পর্শক অঙ্কন, এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম যে লেকচার এই 26-27 মিনিট মতো হয়েছে। তো চলো আমরা এই সম্পাদ্যের লাস্ট এন্ড ফাইনাল চ্যাপ্টার যেটা আছে মধ্য সমানুপাতি নির্ণয়, সেটাও দেখে নিই, হ্যাঁ, একই লেকচারে। তাহলে মানে আরো একটা লেকচার এক্সট্রা লাগবে না এবং তোমাদের আরো একটা চ্যাপ্টার কভার হয়ে যাবে। তো চলো এবার আমরা মধ্য সমানুপাতি নির্ণয়টা দেখে নিই। মধ্য সমানু মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি নির্ণয়। কি লিখলাম, এত উঁচুতে উঁচু হয়ে গেছে মনে হচ্ছে বোর্ডটা। মধ্য সমানুপাতি নির্ণয়, মধ্য সমানুপাতি নির্ণয়, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 21। চ্যাপ্টার নাম্বার 21। এই মধ্য সমানুপাতি নির্ণয় এর আরো একটা নাম আছে, মানে নাম বলতে কি পরিচিত বলতে পারো, সেটা হচ্ছে সরি জ্যামিতিক পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। জ্যামিতিক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় বলতে ধরো একটা বাহু এ আর একটা বাহু বি, এই দুটো আমাদের বাহু দিয়ে দিল, সেটা এক্স সেন্টিমিটার, ওয়াই সেন্টিমিটার বা এ সেন্টিমিটার, বি সেন্টিমিটার, যাই হোক,
এই দুটো বাহু দিয়ে আমাদের যদি এদের বর্গমূল নির্ণয় করতে হয় তখন আমরা কি লিখি, রুট এ বি, এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করি। কিন্তু এই সেম কাজটা যখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে করব সেটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়, সেটাও এই আমাদের আলটিমেটলি রুট এ বি আসবে। কিন্তু এখন আমরা দেখব যে এই যে যদি দুটো বাহু দেওয়া থাকে তাহলে কিভাবে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয়। তো আমাদের এই চ্যাপ্টারে শুধু এই মধ্য সমানুপাতি নির্ণয়ে থেমে নেই, আরো বেশ কিছু কাজ করেছে, সেটাও আমরা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে যদি দুটো বাহু দেওয়া থাকে আমাদের, বা ধরো একটা বাহুও দিয়ে দিতে পারে, যেমন ধরো 7 দিতে পারে, 9 দিতে পারে, এরকম যে কোনো বাহুর দৈর্ঘ্য দিয়েও বলতে পারে তোমাদের, মানে আমাদের বলতে পারে যে এর মধ্য সমানুপাতিটা নির্ণয় করো। তা আমরা আগে প্রথমে দেখে নিই যে যদি দুটো বাহু, ধরো আমাদের দুটো বাহু দিয়ে দিল, একটা হচ্ছে এ সেন্টিমিটার, একটা এ সেন্টিমিটার, আর একটা বি সেন্টিমিটার, এরকম আমাদের দুটো বাহু দিয়ে দিল। ওকে, তো এবার দুটো বাহু দিয়ে দিয়ে আমাদের যদি বলে যে এদের মধ্য সমানুপাতি নির্ণয় করো জ্যামিতিক পদ্ধতিতে, বা বর্গমূল নির্ণয় করো জ্যামিতিক পদ্ধতিতে, তো আমাদের কি করতে হবে, ধরো এই একটা সরল রেখা অংশ বা একটা সরল রেখা, সেই সরল রেখা থেকে এই যে ধরো এ, এই হচ্ছে বি, এই এ বি সমান হচ্ছে এ বি সমান এ, এবং বিসি সমান ধরো বি, কেটে নিলাম আমি, এই যে বিসি সমান বি, মানে একটি সরল রেখা থেকে বা সরল রেখাংশ থেকে প্রথমে এর দৈর্ঘ্য নিয়ে আমি এ বি কেটে নিলাম, এবং বিসি এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্য নিয়ে বিসি কেটে নিলাম। ভালো কথা, কেটে নেওয়ার পরে দুটো মনে হচ্ছে সেম সেম হয়ে গেছে, একটাকে একটু ছোট বড় করে দিই, ধরো এটাকে আরো একটু বাড়িয়ে দিলাম, এটাকে এইখানে এনে দিলাম, ধরো এইখানে এনে দিলাম, এটা হচ্ছে তোমার সি। এবার আমাদের যদি মধ্য সমানুপাতি নির্ণয় করতে হয় জ্যামিতিক পদ্ধতিতে, আমাদের কি করতে হবে, আমরা সম্পাদ্য যা যা করেছি সবগুলো কিন্তু সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক করে এসেছি। এখানেও আমাদের এই যে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। কি করতে হবে, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো ধরো লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলে এরকম একটা জায়গা আসবে, ধরো লম্ব সমদ্বিখণ্ডক এরকম একটা জায়গায় আসলো, কিভাবে আঁকতে হবে সেটা আমি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, এই জন্য আর এখন দেখালাম না। এবার লম্ব সমদ্বিখণ্ডক আঁকার পরে ধরো এই লম্ব সমদ্বিখণ্ডকটা এসি বাহুকে ও বিন্দুতে ছেদ করেছে, কোন বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করেছে। এবার ওকে কেন্দ্র করে এ ও, ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে এ ও বা ও সি এর সমান, ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক ওকে কেন্দ্র করে এ ও বা ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এই যে ও বা ওসি এর সমান ব্যাসার্ধ একই হবে, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নিয়েছি। তার মানে এই যে এই ও বিন্দু হচ্ছে এ সি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে এবার আমাকে কি করতে হবে, একটা এরকম একটা, ওই সরি একটু পেছনে চলে গেছে, বেঁকে গেছে না, চমৎকার দেখা দিয়েছে। তো আমি এটা মুছে দিলাম, হ্যাঁ উপরেরটা। তো 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 এর লম্ব সমদ্বিখণ্ডক, তাও খানিকটা হয়েছে। ধরো অর্ধবৃত্তটা এই অঙ্কন করলাম আমি, অর্ধবৃত্ত অঙ্কন করার পরে, এই অর্ধবৃত্তটা অঙ্কন করার পরে এই যে যে বি বিন্দুতে এসি এর উপর একটা লম্ব আঁকতে হবে। সেই লম্ব আঁকার পদ্ধতি কি আশা করি তোমরা জানো, আর না জানলে আমি আগে দেখিয়ে দিয়েছি কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। লম্ব অঙ্কন করতে হবে, এই হচ্ছে লম্ব অঙ্কন করেছি আমি, এইভাবে লম্ব অঙ্কন করতে হয়। আমি লম্ব টানার পরে তারপরে লম্ব অঙ্কন দেখাচ্ছি তোমাদের, তার জন্য সরি, কিন্তু এইভাবে লম্ব অঙ্কন করতে হবে। ধরো এই যে বি বিন্দুতে আমি যে লম্বটা এঁকেছি, ধরো বিডি লম্ব এঁকেছি, এই বিডি লম্বটা এঁকেছি, এই
এ মানে ও কেন্দ্রীয় ও অর্ধবৃত্তকে এই বিডি লম্বটা ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বিডির যে দৈর্ঘ্য হবে, বিডির যে দৈর্ঘ্য হবে, এটা আমাকে স্কেল দিয়ে মেপে নিতে হবে। তাহলে এই বিডির যে দৈর্ঘ্য হবে, বিডি যা দৈর্ঘ্য হবে সেটাই হবে রুট এ বি। বিডির দৈর্ঘ্য হবে রুট এ বি, মানে এই যে এ বাহু আর বি বাহুর মধ্য সমানুপাতি হবে বিডি। এটাকে তোমাদের স্কেল দিয়ে মেপে নিতে হবে। ওকে, এই হচ্ছে মেইন প্রসেস যখন আমাদের দুটো বাহু দিয়ে দেয় এবং সেখান থেকে অর্ধবৃত্ত অঙ্কন করতে বলে। এবার রিপ্লেস করে দাও, ধরো এ কে 4 সেন্টিমিটার ধরো আর বি কে ধরো 5 সেন্টিমিটার। তাহলে এই যে এ বি, তাহলে এইটা ধরো এই যে 4 সেন্টিমিটার আর এটা ধরো এই যে 5 সেন্টিমিটার। তাহলে এই যে এ বি এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এই যে বিসি এটা হলো 5 সেন্টিমিটার। এই তাহলে 4 আর 5 এর মধ্য সমানুপাতি বা বর্গমূল জ্যামিতিক পদ্ধতিতে যেটা হবে সেটা হচ্ছে বি আর ডি এর মধ্যবর্তী দূরত্ব। এইখানে চেষ্টা করবে যদি দেখো যে স্কেলে এদিক ওদিক হচ্ছে পয়েন্টের পরে গিয়ে, তখন লাস্টে প্রায়টা লিখে দেবে। ধরো 4 4 5 20 20 4 4 16 5 5 25 4.4 সামথিং কিছু একটা আসবে, তার নিচে প্রায় লিখে দেবে। হ্যাঁ, এই প্রায়টা লিখে দেবে। এটার মানে হচ্ছে যে স্যার বা ম্যাম যিনি খাতা দেখছেন তাকে এটা বোঝানো যে আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি কত, কিন্তু এর কাছাকাছি আছে, সেটাই প্রায়টা লিখে দেবে যদি মনে হয়। আর যদি ডট পেয়ে যাও কোনো সমস্যা, সেটাই লিখে দেবে। ওকে, এই হচ্ছে আমাদের যদি দুটো বাহু দেওয়া থাকে তার মধ্য সমানুপাতি নির্ণয়ের পদ্ধতি। এবার এবার ধরো দুটো বাহু দিয়ে দিল না আমাকে, দুটো বাহু না দিয়ে আমাকে এবার আরো একটা দেখাই তোমাদের। ধরো এরকম বলে দিল যে রুট 21, রুট 21-এর জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় করো, মানে 21-এর বর্গমূল জ্যামিতিক উপায় নির্ণয় করো। তখন আমাদের কি করতে হবে, তখন এটাকে আমরা লিখতে হবে রুট ইন্টু 3 × 7, মানে এরকম ভাগ করে নিতে হবে 3 7। তাহলে এবার পদ্ধতি সেম, তাহলে একটা বাহু হবে আমার 3 সেন্টিমিটার, এটা ধরো 3 সেন্টিমিটার আর আরেকটা হবে 7 সেন্টিমিটার, এটা হলো 7 সেন্টিমিটার। সেম কেস 3 সেন্টিমিটার 7 সেন্টিমিটার নিলাম, এ বি, এই হচ্ছে সি, এ বি সি নিলাম 7 সেন্টিমিটার। সেম এর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। সমদ্বিখণ্ডক অঙ্কন করার পরে এই যে ধরো ও বিন্দুতে সমদ্বিখণ্ডক হয়েছে, ও বিন্দুকে কেন্দ্র করে এও বা ও সি এর ব্যাসার্ধ নিয়ে সেখান থেকে এই বৃত্তচাপ অঙ্কন করতে হবে, এরকম অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তারপরে এই বি বিন্দুতে আমার মানে আমার বলছি এই ভি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। এই বি বিন্দুতে অঙ্কিত লম্ব, বি বিন্দুতে অঙ্কিত লম্ব এই অর্ধবৃত্তকে যে বিন্দুতে ছেদ করবে, ধরো ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে বিডি হবে রুট 21-এর মান। ওকে, আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। ঠিক আছে, এই একটা আছে তোমাদের, আরো একটা আছে। ধরো এই 21-এর পরিবর্তে ধরো রুট 23 দিয়ে দিল। 23 একটা মৌলিক নাম্বার, একটা মৌলিক নাম্বার 2 অঙ্কের। বইতে একটা কনসেপ্ট আছে, যদি দুই অঙ্কের কোনো মৌলিক নাম্বার দেওয়া থাকে, যদি 2 অঙ্কের কোনো মৌলিক নাম্বার দেওয়া থাকে, এই যে যেমন 23, তারপরে ধরো 29, এরকম যদি 2 অঙ্কের মৌলিক নাম্বার দেওয়া থাকে যেমন 31, এদের ক্ষেত্রে কি করতে হবে, এই মৌলিক সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হলো 31কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 ছক 30, 5 দুগুণে 10। তাহলে এই যে রুট 31, এটাকে আমরা লিখতে পারি √5 × 6.2। এবার একটাকে 5 নাও, একটাকে 6.2 নাও, প্রসেস সেম, উত্তর তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? কোনো দুঃখ কষ্ট দুবিধা, আসলে কি বলতো এই সম্পদ দিয়ে না বোঝানোর মতো কিছু নেই, মানে যে আমি তোমাদের এক্সপ্লেন করব এরকম কিছু নেই। সম্পদ দিয়ে করতে হয় যে হাতে ধরে শেখাতে হয়, সেটা তো সম্ভব নয়, তোমরা আমার থেকে কত দূরে রয়েছো।
তো চেষ্টা করছি যে মেন কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দেওয়া, তোমরা নিজেরা একবার ট্রাই করো হাতে আঁকার। আর যদি কোনো সমস্যা হয়, কোথাও সমস্যা হয় যে দাদা এটা আঁকতে পারছি না, ওটা বুঝতে পারছি না, তার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা নিজের মনে করে জিজ্ঞেস করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও। আমরা ডেসক্রিপশন বক্সেও দিচ্ছি, আবার কোনোটাই কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি, আসলে সবসময় মনে থাকে না তো তাই জন্যে। ওকে, তো এই আমরা দুটো পদ্ধতি দেখলাম। আরো একটা পদ্ধতি আছে, ধরো আরো একটা পদ্ধতি কি আছে, আরো একটা পদ্ধতি আছে, যেমন ধরো ধরো এরকম যদি হয় যে 7-এর বর্গমূল নির্ণয় করতে বলছে, 7-এর বর্গমূল, তার মানে এর মানেই তো √7, বর্গমূল মানে √7 বলে এই 7 একটা মৌলিক নাম্বার, এদের ক্ষেত্রে কি করতে হয়, √1 × 7 লিখতে হয়। বা ধরো যদি 24-এর বর্গমূল নির্ণয় করতে পারে, এটাকে তো আমরা ভাগ করতে পারি, তাহলে 4×24, 4 × 6, এর √1 নির্ণয় করলেই আমরা এই প্রসেস সেম, শুধু এইরকম মানে কনভার্ট করাটা, রূপান্তর করাটা তোমরা একটু শিখে নিও। প্রসেস সেম, তোমাদের এখান থেকে যদি অঙ্কন নাও আসে তাও 2 মার্ক বা 1 মার্কের কোশ্চেন আসার সম্ভাবনা আছে, বুঝলে তো। যে এরকম যদি দুটো বাহুর দৈর্ঘ্য এই হয় তাহলে ওর মধ্য সমানুপাতে কত নির্ণয় করো, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য তোমাদের আমি বারবার বলছি একটু দেখে নিতে। ওকে, এরপরে তোমাদের আরো একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্র অঙ্কন। একটা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আর একটা আছে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্র অঙ্কন। তো সেটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। প্রথমে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলেরটা দেখার চেষ্টা করি, ঠিক আছে। উপরে জায়গা লাগবে তো এই জন্য উপর থেকে মুছে দিলাম। ধরো এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আমার, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আমার। এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে যদি আমার এটা এ হয় এটাও এ হবে, যদি এটা বি হয় এটাও বি হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, এ ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আমাকে যদি কি বলে বর্গক্ষেত্র অঙ্কন করতে হয়, সেক্ষেত্রে কি করব, ধরো এই যে এ বি রয়েছে, তো এ বি, এ বির থেকে এই যে এ বিটাকে বর্ধিত করতে হবে, এ বিটাকে বর্ধিত করলাম, বর্ধিত করার পরে এই যে বিসি এর সমান দৈর্ঘ্য নিয়ে এই যে ধরো এ ই কেটে নিলাম, এ ই কেটে নিলাম আমি। কেটে নেওয়ার পরে এই যে এ ই বাহুটা পেয়ে গেলাম, এ ই বাহু, এ ই, এই এ ই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। কি করতে হবে আমাকে, এ ই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করব, তোমরা আশা করি এতক্ষণ অন্তত বুঝে গেছো যে লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে অঙ্কন করতে হয়। আর ইয়ার ধরো এটাই লম্ব সমদ্বিখণ্ডক ধরে নাও, হ্যাঁ, তোমাদের কিন্তু প্রপার এঁকে দেখাতে হবে। আমার তো হাত বেঁকা, পেন্সিল কম্পাস মানে সেরকম মাপের নেই, তাই জন্য এরকম দেখাচ্ছে। তোমরা এঁকে দেখালে লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। এই লম্ব সমদ্বিখণ্ডক ধরো এই যে এ ই, এ ই, এ ই রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এবার ওকে কেন্দ্র করে এই যে এ ও অথবা ওই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমাকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে, একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবার এই বি বিন্দুতে, এই বি বিন্দুতে আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। বি বিন্দুতে কি করতে হবে, আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। এবার লম্ব অঙ্কন করার পরে বি বিন্দুতে যে আমি লম্ব অঙ্কন করেছি, সেই লম্ব এই যে অর্ধবৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা ধরো সি ই হয়ে গেছে, ধরো এফ, এটা হচ্ছে ধরো এফ বিন্দু, এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এই যে মানে মধ্য সমানুপাতে পেয়ে গেছি এই বাহুর,
সেখান থেকে এই যে যে দৈর্ঘ্য বিএফ এর সমান দৈর্ঘ্য নিয়ে এইদিকে যতটা আসে, এবার এই যে বিএফ এর সমান দৈর্ঘ্য নিয়ে ই এর বর্ধিত অংশ থেকে ধরো আমি এটা ধরো কে, এটা হচ্ছে ই, এটা হচ্ছে কে, ধরো কে হলো। এবার এই কে বিন্দুকে কেন্দ্র করে একবার এই বি বিএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে প্রথমে বি থেকে বি কে কেটে নিলাম। আবার বলছি, ধরো এই যে বিএফ যেটা আমি পেলাম, বিএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই থেকে বা বিইর বর্ধিত অংশ থেকে বি কে কেটে নিলাম। এবার কে বিন্দুকে কেন্দ্র করে এবং এফ বিন্দুকে কেন্দ্র করে বিএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে এই এক পাশে এই পাশে এই দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। অঙ্কন করার পরে সেই বৃত্তচাপ দ্বয় ধরো কে এম বিন্দুতে পরস্পরকে ছেদ করলো, তাহলে এই কে এম আর এই যে ই কে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি যে বর্গক্ষেত্র পাবো সেটার মানে এর বর্গক্ষেত্র, ধরো এটা বর্গক্ষেত্র যদি পারফেক্ট হয়নি, তাহলে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমান। কি করে সমান, কিভাবে প্রমাণ করা যায়? প্রমাণ নেই তোমাদের, তারপরও মানে কি বলে মৌখিক প্রমাণ তোমাদের বলে দিচ্ছি। আমরা এখান থেকে কি বার করেছিলাম, এ ইন্টু বি বার করেছিলাম। এবার এর মধ্য সমানুপাতি কি হবে, রুট ওভার এ বি, মধ্য সমানুপাতি। এবার এই যে মধ্য সমানুপাতি যেটা পেলাম আমরা, ধরো এক্স পেলাম, সাপোজ এক্স পেলাম, কি পেলাম, এক্স পেলাম, এই যে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ধরো এটা এক্স, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তো এই যে এক্স স্কোয়ার যখনই পেয়ে গেলাম আমি, তাহলে এই যে এক্স স্কোয়ার সমান সমানই তো এ ইন্টু বি। কি বলছে বুঝতে পারছো? মানে এদের তো আমি প্রথমে এর যে এই যে ক্ষেত্রফল হতো, যেটা ক্ষেত্রফল হতো, সেই ক্ষেত্রফলের পরিবর্তে আমি এর মধ্য সমানুপাতে নির্ণয় করেছি। সেই দুটোকে গুণ করলেই তো আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। যাই হোক, ডিটেলসে অত যাওয়ার দরকার নেই, এটা সম্পাদ্য, অত প্রমাণ না বুঝলে হবে বা প্রমাণ করার কোনো জায়গা নেই, তোমাদের আসবে না। তো এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র থেকে তোমার বর্গক্ষেত্র অঙ্কন। আরো একটা কনসেপ্ট আছে তোমাদের, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান একটা বর্গক্ষেত্র অঙ্কন। সেখানে কি করতে হবে দেখো, সেখানে আমাদের কি করতে হবে, আগে ত্রিভুজ থেকে আয়তক্ষেত্র আঁকতে হবে, তারপর আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র আঁকতে হবে। সেটা কিভাবে হবে দেখো, ধরো এ বি সি, এটা একটা এ বি সি, এটা কি আমার একটা তোমার হচ্ছে কি বলে ওটাকে, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, যে বাহুটা বড়, যে বাহুটা বড় বা যে কোনো বাহু নিতে পারো, ধরো এই যে বিসি বাহু, এই বিসি বাহুর তোমার লম্ব সমদ্বিখণ্ড কাটতে হবে। গিভ মি 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড, একটু জল খেয়ে নি। তো দেখো যা বলছিলাম, যে এই যে বিসি বাহু এর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো এর সমদ্বিখণ্ডক ধরো এখানে আসলো, ধরো এখানে আসলো, ধরে নাও সমদ্বিখণ্ডক কিভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এই জন্য আর দেখাচ্ছি না। তো ধরো এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলে এই হলো এর সমদ্বিখণ্ডক, এই হলো এর সমদ্বিখণ্ডক। ধরো বিসি বাহুর উপর এই ডি বিন্দু থেকে এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো, ডি বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো। তারপর এই এ বিন্দুতে বিসি বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করতে হবে। এ বিন্দুতে বিসি বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করতে হবে। এ বিন্দুতে বিসি বাহুর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম, যা এই যে ডি বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডক তাকে ই বিন্দুতে ছেদ করেছে, এই যে ই বিন্দুতে ছেদ করেছে করলো। এবার এই যে সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ই থেকে, সিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ই থেকে এই পাশে এই ধরো এই যে যেটা আঁকলাম আমি, মানে সিডি বা ডিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে ই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সেটা ধরো ই অবধি গেছে, এটা এফ বিন্দুতে ধরো ছেদ করেছে, কি করেছে, এফ বিন্দুতে, মানে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার সি এফ যদি আমি যুক্ত করে দিই, সি এফ যদি আমি যুক্ত করে দিই, তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এবিসি ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফল হবে আমার সিডি ই এফ হচ্ছে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা হচ্ছে আমার ত্রিভুজের যা ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো। এবার আয়তক্ষেত্র এঁকে ফেলাইছি,
এবার আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রে এঁকে ফেলালে এই যে আমরা যখন এই আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র এঁকেছিলাম, এবার এখানে আবার সেম কাজটা করতে হবে। কি করব, এই যে এফ থেকে এফ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে একটা বিন্দু নিলাম বা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যা ইএফ কে বা ইএফ এর বর্ধিত অংশকে ধরো কে বিন্দুতে ছেদ করলো। এবার ই কে এই যে বাহুটা, এটা হচ্ছে এ বিন্দু, এটা এ বিন্দু, হ্যাঁ। এবার ই কে যে বাহুটা, এই বাহুটার সমদ্বিখণ্ডক আঁকতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক বলো বা সমদ্বিখণ্ডক বলো। সমদ্বিখণ্ডক ধরো এখানে আসবে, ধরে নাও যে এখানে আসবে, ধরে নিলাম এখানে আসবে, এখানে আসলো ধরো। এবার সেটা ধরো ও বিন্দুতে ছেদ করলো। ও বিন্দুতে ছেদ করার পরে এই যে ই ও বা ও কে সমান ব্যাসার্ধ নিয়ে, ই ও বা ও কে সমান ব্যাসার্ধ নিয়ে আমাকে কি করতে হবে, একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। भावनाओं को समझो यार। এই ধরো বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ অঙ্কন করার পরে এই যে এফ বিন্দুতে আমাকে আবার কি করতে হবে, একটা লম্ব টানতে হবে। এফ বিন্দু থেকে লম্ব টানতে হবে। ধরো এই এফ বিন্দু থেকে যে আমি লম্বটা টানলাম, সে এই অর্ধবৃত্তটাকে কে অবধি গেছে, ধরো এম বিন্দুতে ছেদ করলো। কি করলো, এম বিন্দুতে ছেদ করলো। এবার কাজ হচ্ছে আমার এই যে এফ এম, এফ এম এফ এম এর দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ, মানে সমান দৈর্ঘ্য নিয়ে এই এখান থেকে এই যে এফ কে থেকে এখান থেকে কেটে নিতে হবে। ধরো এইখানে আসলো, এই এফ কে থেকে এম, এই এন কেটে নিলাম, এফ এন কেটে নিলাম, এফ এন, এফ এম সমান সমান এফ এন। এবার এন বিন্দুতে একবার আর এম বিন্দুতে একবার এই যে এফ এম এর ব্যাসার্ধ নিয়ে এইখানে দুটো বৃত্তচাপ অঙ্কন করতে হবে আমাকে। ধরো এইখানে আসলো, ধরে নাও ওইখানে পৌঁছালো। এই ধরো এই যে কি গেল, এম এন ও গেছে, এই পি। তাহলে এই যে ত্রিভুজ এ বি সি এর যা ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্র এ এফ এম, এফ এম পি এন এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা হচ্ছে তোমাদের একটু সময় সাপেক্ষ, কঠিন বলবো না আমি, এটা একটু সময় সাপেক্ষ। তো আমরা মোটামুটি সবগুলোই দেখে নিলাম। তোমাদের এই তিন চার রকমেরই মধ্য সমানুপাতি নির্ণয় আছে। প্রথম মধ্য সমানুপাতি নির্ণয় আছে এ অ্যান্ড বি, দুটো বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে, তার মধ্য সমানুপাতি নির্ণয়। 2 নম্বর হচ্ছে ধরো এক্স একটা নাম্বার, তার মধ্য সমানুপাতি নির্ণয়। 2 নম্বর হচ্ছে রুট এক্স একটা নাম্বার, তার মধ্য সমানুপাতি নির্ণয়। 3 নম্বর হচ্ছে এ আর বি বাহুযুক্ত আয়তক্ষেত্র, সেখান থেকে তোমার হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন, মানে ক্ষেত্রফল সমান হবে যাদের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে সেটা অঙ্কন। তারপরে আছে তোমাদের ত্রিভুজ থেকে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান তোমাদের বর্গক্ষেত্র অঙ্কন। তো আশা করি এই সবগুলো আমরা কভার করে নিয়েছি। কভার ইন দ্য সেন্স, আমি কিন্তু যে সবগুলো পারফেক্টলি এঁকে দেখিয়েছি সেটা নয়, আমি তোমাদের আঁকার পদ্ধতিটা বলে দিয়েছি। এবার নিজেরা একটু ট্রাই করো। আর যদি কোথাও কোনো অসুবিধা হয়, আবারও বলছি, আমার ছোট ভাই বোন যারা যারা আছো সবাইকে বলছি, দেখো তোমাদের থেকে তো আমরা কিছু চাইছি না, আলটিমেটলি এখন অবধি তো কিছু চাইনি। তো চেষ্টা করো একটা ভালো রেজাল্ট করার। যে রেজাল্টটা তুমি করবে সেটা কিন্তু তোমার থেকে যাবে, সেটা তোমারই থেকে যাবে। তো আর যে কটা দিন সময় আছে, একটু চেষ্টা করো ভালো করে পড়ার। কোথাও কোনো অসুবিধা হলে, কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে, শুধু সায়েন্স গ্রুপ নয়, আমি তোমাদের আজকে আরো একটা অপশন দিচ্ছি যে শুধু সায়েন্স গ্রুপ নয়, ক্লাস 10-এর যে কোনো সাবজেক্টে যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমাদের গ্রুপে জিজ্ঞেস করতে পারো। আমি অথবা আমাদের অন্য যে স্যাররা আছে বা আমার যে সকল বন্ধুরা আছে, তাদের সাহায্যে তোমাদের সহযোগিতা আমরা সর্বতোভাবে করার জন্য প্রস্তুত আছি। কিন্তু তোমাদের আগে নিজেকে সহযোগিতা করতে হবে। ঠিক আছে? তো আমরা আজকে সম্পাদ্যটা শেষ করলাম। এরপরে আমরা উপপাদ্যটা করব। হ্যাঁ, এরপরে আমরা উপপাদ্যটা করব। উপপাদ্যটা করার পরে আমরা যাব রাশিবিজ্ঞানে। উপপাদ্যটা করার পরে রাশিবিজ্ঞানে যাব। রাশিবিজ্ঞান হয়ে গেলে সম্ভবত আমাদের বাকি থাকবে তোমাদের বীজগণিত পোর্শনটা বাকি থাকবে। তো আগে উপপাদ্যটা করে নিই, তারপর রাশিবিজ্ঞানটা করি, তারপরে নয় আমরা বীজগণিতটা করব। তো আবারও থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আমাদের উপর ভরসাটা রাখার জন্য, যারা ভরসা করেছো। তো
চলো দেখা হচ্ছে পরের লেকচারে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর একটু ভালো করে পড়াশোনাটা করো। আর বেশি সময় নেই। চলো, নমস্কার, রাধে রাধে।